হ্যাপি উইথ মোহিনীর বিশেষ বিভাগ গল্পকথা। আর এই বিভাগের বিশেষ আকর্ষণ ভূতের গল্প। প্রথম গল্প, সাপ। প্রতিদিনের ন্যায় বিকেল বেলা তমাল বাড়ির উঠোনে বের হয়েছে। উঠোনের পাশেই কবরস্থান। যেমন তেমন কবরস্থান নয় এটি, অনেক পুরাতন। বেশিরভাগ কবরের পরিচয় জানে না কেউ। যে জাম গাছটার নিচে প্রতিদিন বসত আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছে তমাল। প্রকৃতির সবুজ ঘেরা অসম্ভব সুন্দর সৌন্দর্য উপভোগ করছে আর ভাবছে, কি বিচিত্র আল্লাহর সৃষ্টি, কত সুন্দর করে নিপুণ হাতে গড়েছেন এই পৃথিবী। কোথাও কোন বিন্দু মাত্র ভুল নেই। সৃষ্টির কারুকার্য দেখে স্বেচ্ছায় সৃষ্টিকর্তার কাছে মাথা নত হয় তমালের। একমনে শুধু ভাবছে আর ভাবছে। কবরস্থানের দিকে তাকিয়ে মৃত্যুর কথা মনে পড়ে যায়। কি সম্বল আছে ওপারে যাওয়ার, আমার তো তেমন কোন পুণ্যই নেই। কিভাবে থাকবো ওই অন্ধকার কবরে, যেখানে একদিন সবাইকেই যেতে হবে। কি করেছি আমি এই ছোট্ট জীবনে। যেদিকে তাকাই সেদিকেই শুধু পাপাচার আর অনাচার। কেউ কি ভয় করে না নাকি যে তাদের একদিন মরতে হবে, যেতে হবে সেই অন্ধকার কবরে? না, আর ভাবতে পারছি না। আল্লাহর ভয় কেমন জানি অন্যরকম লাগছে। কেন জানি হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিক সেই সময় কোথা থেকে যেন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায় তমাল। কান পেতে থাকে কোন দিক থেকে আওয়াজটা আসে। এমন সুমধুর সুরে কোরআন তেলাওয়াত ইতিপূর্বে কখনো শোনেনি। কে তাহলে এত সুন্দর করে তেলাওয়াত করছে? এমন সময় চোখ পড়ল তার থেকে 3-4 হাত দূরে একটি গোখরা সাপ ফোনা তুলে তার দিকে চেয়ে আছে। আর ওই তেলাওয়াতের সুরটাও সাপটার কাছ থেকে আসছে। সাপটি মাথা দুলাচ্ছে আর অসম্ভব সুন্দর করে তেলাওয়াত করছে। তমাল ভেবে পায় না এখন তার কি করা উচিত। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তমাল। দূর দিয়ে পালিয়ে যাওয়ারও চিন্তা করে তমাল, কিন্তু তা আর হয় না যেন। পাটা যেন প্যারালাইজড হয়ে গেছে। কোন এক অদৃশ্য শক্তি যেন আটকে রেখেছে তাকে। সাপটি অনবরত তেলাওয়াত করেই যাচ্ছে। কতক্ষণ এভাবে কাটলো বুঝতে পারে না তমাল। ভয় অনেকটাই কেটে গেছে। ভয় পাওয়ার কি আছে, সাপটা তো আর তার কোন ক্ষতি করছে না। মনে মনে নিজেই নিজেকে সাহস দেয় তমাল। দেখি না শেষ পর্যন্ত কি হয়। মনে হয় জিনভূত জাতীয় কিছু একটা হবে এটা। শরীর থেকে টপটপ করে ঘাম পড়ছে, যেন গোসল সেরে আসলো এখনই। কি আর করা, হাঁ করে সাপটার দিকে তাকিয়ে শুধু তেলাওয়াত শুনছে তমাল। তমালের মনে হলো সাপটা কোন একটা বড় সূরা ধরেছে এবং তা সম্পূর্ণটা না শুনিয়ে ছাড়বে না। না শুনতে চেয়ে তো আর লাভ নেই। আর তাছাড়া শুনতে তো ভালোই লাগছে। সদাকল্লাহুল আজিম। যেন জ্ঞান ফিরে পায় তমাল। এখন বোধহয় ছাড় পাবো। না, পা তো উঠছে না। আরও কি, মুখ ফসকে কথাটা বের হয় তমালের। চেয়ে দেখে সাপটার দিকে। হঠাৎ সাপটা তার চেহারা বদলালো, পরিণত হলো একটি মৌমাছিতে। সাইজটাও অন্য সব মৌমাছি থেকে অনেকটা বড়। আরে এত দেখছি আমার দিকেই উড়ে আসছে। পালাই যদি কামড় মারে। তমালের পা দুটো এবার কিন্তু ফ্রি হলো। এক দৌড়ে আঙিনায় এসে উপস্থিত। আর ওই মৌমাছিটাও পিছন পিছন উড়ে আসে, এসে বসে আঙিনায় থাকা ঠিক লাউয়ের মাচার উপর। আর অদ্ভুত সব ঘটনা ঘটে যেতে লাগলো তখন। নিমিষেই লাউ গাছে ফুল আসলো, পরাগায়ন ঘটল, লাউয়ের জালিগুলো অতি দ্রুত বড় হওয়া শুরু করলো। একি অবাক কাণ্ড, ব্যাপারটা তো মাকে জানানো লাগে, বলেই মা 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 বলে ডাকতে থাকে তমাল। মা আসতে এত দেরি করছে কেন? জোরে জোরে ডাকতে লাগলো মা ও মা ও মা। মাথায় কারো যেন পরশ অনুভব করে তমাল। চেয়ে দেখে তার মা। কিরে, ঘুমের মধ্যে আমাকে ডাকছিস কেন? কোন স্বপ্ন দেখেছিস? দ্বিতীয় গল্প, রহস্যময় যুবক। তখন আমরা ময়মনসিংহের ত্রিশালে থাকি। আমি তখন খুব ছোট। যেই দিনের ঘটনা সেদিন আমার আম্মু রান্নাঘরে মাছ ভাজছিলেন। এমন সময় খাকি প্যান্ট আর গেঞ্জি পরা এক যুবক আসলো আমাদের কোয়ার্টারের বারান্দায়। আব্বু বাসায় ছিলেন। তিনি ভাবলেন হয়তো সাহায্য চাওয়ার জন্য এসেছে, কারণ যুবকটি কোনো কথা বলছিল না। তখন আব্বু একটি 2 টাকার নোট বের করে ছেলেটিকে দিতে চাইলেন, কিন্তু সে তা নিল না। তখন আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললেন, ছেলেটা তো টাকা নিচ্ছে না। তখন আম্মু বললেন 5 টাকা দেওয়ার জন্য। তখন আব্বু 5 টাকা বের করে বারান্দায় এলেন ছেলেটিকে দেওয়ার জন্য। আম্মু বেরিয়ে এলেন এই অদ্ভুত যুবকটিকে দেখার জন্য। কিন্তু এবারও সেই যুবক টাকা গ্রহণ করল না, বরং ইশারায় আব্বুকে বললেন টাকাটা তিনি যেন আম্মুর হাতে দেন। আব্বু আম্মুর হাতে টাকাটা দিলেন। ছেলেটি এবার ইশারায় আম্মুকে বললেন তার টাকা ধরা হাতটি মুঠো করার জন্য। এই পর্যন্ত ছেলেটি একটি কথাও বলেনি। আম্মু কৌতূহলবশত হাতটি মুঠো করলেন। এবার সে 2 হাত মুঠো করে একটার পিছনে আরেকটি ঘষে দিল এবং আম্মুকে তাই করতে বলল। আম্মু মন্ত্রমুগ্ধের মতো তাই করলেন। এবার ছেলেটি আম্মুকে ইশারা করল যাতে আম্মু নিজের হাতের বন্ধ শুকেন।
আম্মু হাত নাকের কাছে নিয়ে খুব আশ্চর্য হয়ে গেলেন। উনার হাত দিয়ে আগর বাতির গন্ধ বের হচ্ছিল, কিন্তু তিনি একটু আগে যখন রান্নাঘর থেকে বের হন তখনও তার হাতে হলুদের গন্ধ ছিল। গন্ধ শোকার সাথে সাথে লোকটি চলে গেল। আম্মু তাকে দাঁড়াতে বললেন, কিন্তু সে দাঁড়ালো না। আম্মু তড়িঘড়ি করে গেটের বাইরে গেলেন, কিন্তু আশেপাশে কোথাও সেই লোকটিকে দেখতে পেলেন না। আমাদের কোয়ার্টারের সামনে বিশাল খোলা মাঠ ছিল, তাই কেউ যদি খুব দ্রুত হেঁটেও চলে যায় তবুও তাকে দেখা যাবে, সে যত দূরেই থাকুক। এমন সময় এক রিকশাওয়ালা আম্মুর সামনে এসে থামল এবং তাকে ওই লোকটির কথা জিজ্ঞেস করল। আম্মু রিকশাওয়ালাকে পাল্টা প্রশ্ন করলেন যে সে ওই লোকটিকে চেনে কিনা। রিকশাওয়ালা জানালো যে লোকটি তার রিকশাতে করে এসেছিল টাকা চাইতে, কিছু ময়লা কাগজ একত্রে করে ফু দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর তাকে দাঁড়াতে বলে এদিকে আসে। রিকশাওয়ালা তাই টাকার জন্য লোকটিকে খুঁজে বেড়াচ্ছে। কে এই অদ্ভুত যুবকটি? আপনাদের কাছে কি এর কোনো উত্তর আছে? আমার কাছে লোকটি আজও এক রহস্য। আর আপনাদের কাছে? তৃতীয় গল্প, বিরাটের ডাক। সোহরাব ভাই, সোহরাব ভাই। মতির ডাকে ঘুম ভাঙল সোহরাবের। অল্প ঘুমের মানুষ সে, এক ডাকেই জেগে উঠল, কিন্তু বিছানা ছাড়ল না। শরীরটা আর আগের মতো নেই। সোহরাব ভাই, ও সোহরাব ভাই। পুরোপুরি ঘুম ভেঙে গেছে সোহরাবের। জোয়ান বয়সের মতো এখন আর লাফ দিয়ে উঠে বসতে পারে না, সময় লাগে। বয়সকালে ঘোড়ার মতো তেজি ছিলছে। কাঠের চৌকিতে মটমট শব্দ করে উঠে বসে সোহরাব। খাড়া মতি, আইতাছি। জগ থেকে এক গ্লাস পানি খায় সে। আজকে উত্তরের বিলে যাওয়ার কথা মতির সাথে। জাল বাঁচতে হবে। মানুষে কারেন্ট জাল পাতে ওদিকে। অনেক মাছ আটকা পড়ে। নিজেদের জালের মাছ ছাড়াও অন্যদেরও জাল বাঁচে ওরা। তাই এই ভোর রাতে যাওয়া। বাড়তি সাবধানতা। ভোরের আলো ফোটার আগে মাছগুলো তাজা তাজা হাটে নিতে হবে। তাজা মাছের দাম ভালো। সকালবেলা ভালো দাম মেলে। কত বেলা হলো, ভাবে সোহরাব। চোখে এখনো ঘুম ঘুম। ফরের বেলাতেও তার ঘুম পায়। ভেবে অবাক হয় সে। হায়রে বয়স। সোহরাব ভাই, ও সোহরাব ভাই। আইতাছি কইলাম না। খাড়া। মতি থেমে যায়। নতুন বিয়ে করেছে সে। অল্প বয়স, উত্তেজনা বেশি। এক সময় এদিন তারও ছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোহরাব। হাতে একটা বেতের ঝুড়ি আর মাছ মারার আটফলার ট্যাটা নিয়ে কোবাট খুলে বেরিয়ে এল সোহরাব। বাইরে অন্ধকার, কিন্তু পথ চলা যায়। এইবার কিছু টাকা পয়সা জমিয়ে একটা টর্চ লাইট কিনতে হবে। না হয় কোন দিন আবার সাক্ষ্যপে কামড়িয়ে বসে। বউটা ভালো নিতর, মতি। আস্তে গলায় জানতে চায় সোহরাব। ফিসফিসিয়ে জবাব দিল মতি। পাছে কেউ শুনে ফেলে। আশেপাশে ঘর বাড়ি আছে, মাঝে মাঝে বাঁশঝাড়। এবারও থেবারও মাটির রাস্তা। উষ্টা খেল সোহরাব। খিস্তি করল সে। মতি হাঁটছে স্বাচ্ছন্দ্যে, যেন উড়ে উড়ে যাচ্ছে। হায়রে বয়সকাল, ভাবে সোহরাব। হঠাৎই এক বাড়ির আড়াল থেকে বেরিয়ে এল একটি কালো ছায়া। চার পায়ে হাঁটছে। দাঁড়িয়ে পড়েছে মতি। সোহরাবের সামনে দাঁড়িয়ে পড়েছে সোহরাবও। অন্ধকারে চোখ জ্বলছে সে কালো ছায়ার। ওরা এক চুলও নড়ছে না। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আরও কিছুটা এগিয়ে আসে ছায়াটি। হাঁক ছাড়ে সোহরাব। একটা কুকুর, হাড় জিরজিরে। ওদের থেকে হাত দশেক দূরে দাঁড়িয়ে পড়ল কুকুরটি। ডাকছে না, শুধু মুখ দিয়ে ঘোরঘোর শব্দ বের হচ্ছে। গায়ে রোম ওঠা শব্দ। হঠাৎই যেভাবে এসেছিল সেভাবেই পিছিয়ে গেল। মিলিয়ে গেল বাড়ির ভিটার আড়ালে। ওরা হাঁটতে শুরু করলো আবার। এবার আর কথা বলল না সোহরাব। বাড়তি সাবধানতা। কেউ চিনে ফেললে সমস্যা। কুকুরটি ঘেউ ঘেউ করলে বিপদ ছিল। করল না কেন? সোহরাব বুঝে উঠছে না। ভাবল হয় রোগে ধরেছে, না হয় তার মতোই বুড়িয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় চলে এল ওরা। সামনে একটা খাল, তার উপরে ব্রিজ। মান্ধাতা আমলের লোহার ব্রিজ। কাঠের পাটাতন, ক্ষয়ে গেছে জায়গায় জায়গায়। ব্রিজের ওপারে একসারি তালগাছ। একটা পুরান ভিটাও আছে, কেউ থাকে না। তার মাঝ দিয়ে সরু মাটির রাস্তা। দু ধারে আগাছা ঘাসে ভরা। বৃষ্টি হয়েছিল হয়তো। রাস্তা কাদা প্যাচপ্যাচে হয়ে আছে। এই রাস্তা নিয়ে গ্রামে অনেক গল্প আছে। অশুভ সব গল্প। এইখানে নাকি উনারা থাকেন, নাম নিতে হয় না। উনাদের পথে পড়লে নাকি খারাপ কিছু হয়। এরকম অনেক হয়েছে। একবার একজনকে পেয়েছিল গ্রামবাসী, মরা, কিন্তু তার মাথা থেকে কোমর অবধি ছিল মাটির নিচে গাঁথা, শুধু পা দুইটা উপরে। আর একবার পেয়েছিল একজনের গাই গরু, শুধু চার পা মাটির উপরে। গা শিরশির করা গল্প এগুলো, কিন্তু গল্প। হাসে সোহরাব। কত এলো গেল এই রাস্তায়। আর সোহরাব এমন কাউকেই দেখে নাই যে নিজের চোখে ঘটনাগুলো দেখেছে। সবই শোনা গল্প। অনেক দূর এগিয়ে গেছে মতি। চিন্তা করতে করতে খেয়ালই করেনি সে। ওই খাড়া, আস্তে হাঁট ব্যাটা। মতি দাঁড়ায় না।
তালগাছগুলোর মাঝ দিয়ে সরসর করে হাঁটতে থাকে। দৌড়াচ্ছে যেন। সোহরাব ভড়কে যায়। মতির পায়ের দিকে তাকায় সে। গোল বাঁশের মতো শেপা। কোন আঙ্গুলও নেই, পায়ের পাতা বলে কিছু নেই। সোহরাব গলা ফাটিয়ে চিৎকার করে উঠে, খাড়া কইছি, ট্যাটা মারুম কইলাম। দাঁড়িয়ে পড়ল মতি। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সে। শরীর কেঁপে উঠল সোহরাবের। জ্ঞান হারালো না সে। বড় সাহসী মানুষ। ছুঁড়ে মারল হাতের ট্যাটা। এ আর যাই হোক, মতি নয়। বাতাস খান খান করে হেসে উঠল মতি। সোহরাব ভাই, সোহরাব ভাই, পূবের আকাশে আলো, সোহরাব ভাই। ও সোহরাব ভাই, তোমার ভাই না একটু আগেই বাইরে গেল তোমার লগে? কোন কি? আমি তো আইলাম মাত্রই। দরজা খুলে বেরিয়ে এল সোহরাবের স্ত্রী মোমেনা। চোখে মুখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে মতির দিকে। সোহরাবকে পাওয়া গিয়েছিল পুরাতন লোহার ব্রিজের সেইখানে, তালগাছগুলোর কাছে, খালের পারে, মরা, মাথা থেকে কোমর অবধি খালের পারে কাদায় গাথা। শুধু পা দুইটা বেরিয়েছিল। মতি ভাই, মতি ভাই, মতির টিনের ঘর, শীতের দিন, গলা পর্যন্ত দুইটা মোটা কাঁথার লেপ টেনে শুয়ে আছে। চোখে ঘুম নেই। গত কয়েক রাত ধরেই এমন হচ্ছে। পাশে তার ঘুমান 1.5 বছরের ছেলে আজিজুল, আর তার বউ। রাতে ঘুমাতে পারে না মতি। মতি ভাই, মতি ভাই, মতির মাথার কাছ থেকে আজ হাত দূরে টিনের বেড়া। তার ঠিক ওপাশে দাঁড়িয়েই যেন ডাকছে তাকে। মাঘ মাসের শীতেও ঘেমে গেছে মতি। ঘাড় ঘুরিয়ে বউ, বাচ্চার দিকে তাকালো মতি। না, ওরা কিছু শুনতে পায়নি। পা টেনে লেপের নিচে গুটিয়ে আনে মতি। মুখ পর্যন্ত টেনে দেয় লেপ। আজিজুলকে জড়িয়ে ধরে সে। তার মাথার কাছে টিনের বেড়ায় খচখচ শব্দ। আবার ডেকে উঠে, মতি ভাই, ও মতি ভাই। কয়েক রাত ধরে 3বার ডেকেই চলে যায় সে। মতি সাড়া দেয় না। গলাটা সোহরাবের। চতুর্থ গল্প, রাজসাক্ষী। অতনুর পুরো নাম শিহাব শাহিন অতনু। ওর নানার রাখা নাম। ওদের বাড়ি উত্তরবঙ্গে, বর্ডারের কাছে। জায়গাটা ভয়াবহ রকমের দুর্গম। ইলেকট্রিসিটি তো দূরের কথা, একটা খাম্বাও নেই। যাতায়াতের মাধ্যম পায় হাঁটা পথ। প্রায় 10 মাইল হাঁটলে পাকা রাস্তা পাওয়া যায়। অতনুর এই অজপাড়াগায়ে জন্ম হলেও ওর আধুনিক নামই বলে দেয় ওদের পরিবার গ্রামের আর 10টা পরিবার থেকে আলাদা। ছোটবেলা বাবা মারা যাওয়ার পর নান বাড়িতেই বেড়ে ওঠে। ওর নানারা ওপারের লোক, যুদ্ধের পর এপারে চলে আসে। পরিবারের নামটাই যা ছিল, এছাড়া একেবারে নিঃস্ব হয়ে এপারে আসতে হয়। ও আবছা ভাবে জানে যে নানারা নাকি শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, পরে ধর্মান্তরিত হয়েছেন। ওর পরিবারে 3টা আজব ঘটনা ঘটেছে। ওর বড় মামা, মেজ খালু আর মেজ নানা 3জনই খুন হন। বর্ডার এলাকায় এসব স্বাভাবিক ঘটনা, তাই কোন থানা পুলিশ হয়নি। লাশ পাওয়ার পর 2-4 দিন চোখের পানি ফেলে আবার কাজে মন দিয়েছে সবাই। এইসব ঘটনা যখন ঘটে তখন ওর বয়স 11, আজ থেকে 17 বছর আগের কথা। তারপর ও বড় হয়ে এখন ঢাকায় থাকে। 3 দিন হলো গ্রামে এসেছে শেষ যেটুকু ভিটামাটি ছিল তা বেচে দিতে। শনিবার রাত। গ্রামে এখন এক ছোট মামা ছাড়া আর কেউ থাকে না। 20 রুমের একটা টিনশেড দোতলা বাড়ি পুরো ফাঁকা পড়ে থাকে। ও উপরের ঘরটা নিল। রাতে বেশ চাঁদ দেখতে দেখতে ঘুমানো যাবে। গ্রামে কতদিন রাত কাটানো হয় না। রাত 3টায় একটু টয়লেট পেল ওর। এখানের একটা সমস্যা হচ্ছে টয়লেট করতে নিচে নামতে হয়। কি আর করা, নেমে টয়লেট সারল। কলপারে এসে হাত ধুতে যাবে, দেখল 2জন লোক বসে আছে নিচতলার বারান্দায়। কিছু নিয়ে তর্কাতর্কি হচ্ছে ওদের মধ্যে বোঝা গেল। খেয়াল করল টর্চ আনতে ভুলে গেছে ও। কিন্তু এত রাতে এখানে বসে ঝগড়া করছে কারা? ভালমতো তাকালো, দেখল একটা লোক উঠে দাঁড়িয়েছে। তীব্র রেগে গেছে সে। আচমকা একটা ছুরি বের করে আমুল বসিয়ে দিল সে অপর লোকটার বুকে। পিচ করে একটা শব্দ হলো। আঁতকে উঠল ও। খুন। দ্রুত লুকানোর জায়গা খুঁজল, পেল না। ওদিকে লোকটা এদিকেই এগিয়ে আসছে। মৃত্যু নিশ্চিত ভেবে ঠায় দাঁড়িয়ে রইল ও। কিন্তু লোকটা ওর চোখের সামনে দিয়ে চলে গেল, ওর দিকে তাকালো না। লোকটা একটু দূরে ডোবার ধারে গেলে চাঁদের আলো পড়ল লাশটার মুখে। চাঁদের আলোয় চিনতে কোন সমস্যা হলো না। বড় মামা। লাশটা আর কারো না, বড় মামার। সারা গা ঝিমঝিম করে উঠল ওর। দ্রুত ছুটল বাম পাশের ঝোপের দিকে, ওখানে বড় মামার কবর আছে। গিয়ে যা দেখল তা এক কথায় অবিশ্বাস্য। কবরটা খোঁড়া, চারিদিকে মাটি ছড়িয়ে আছে, একটা রক্ত মাখা ইট পড়ে আছে পাশে। গ্রামের লোকদের ডাকে জ্ঞান ফেরে অতনুর। কবরের পাশে পড়ে আছে ও। চারিদিকে অনেক লোকজন, একজনের এক জিজ্ঞাসা। তার মাঝেই কবরের দিকে তাকালো ও। সব সুস্থ, স্বাভাবিক, শান্ত। কবরের মাটি দেখে সহজেই বোঝা যায় গত 17 বছরে কেউ তা করেনি।
তবে কি দুঃস্বপ্ন দেখছিল ও? তাই হবে হয়তো। ধীরে ধীরে লোকের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো ও। তখনই চোখ আটকালো একটা ইটের দিকে। গোল, একপাশে রক্ত মাখা। বুকটা ছাত করে উঠল ওর। ঠিক তখনই একটু গড়িয়ে পাশের ডোবাটায় পড়ে গেল সেটা। এই ঘটনার 2 ঘন্টা পরেই বাসে করে ঢাকায় চলে আসে ও। কাউকে কিছু জানায় না, সবকিছু একটা দুঃস্বপ্ন বলে ভেবে নেয়। 2 দিন পর, বাসায় কেউ নেই, একা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল ও। এমন সময় কারেন্ট চলে গেল। মোম জ্বালাতে রান্নাঘরে যায় ও। আইপিএসটাও আবার নষ্ট। ফিরে এসে দেখে ড্রয়িং রুম ভর্তি 6-7 জন লোক। সবার মুখে লাল কাপড় বাঁধা। একটা লোককে বেঁধে রেখেছে তারা। মোমের আলোয় চিনতে কষ্ট হয় না, ওটা মেজো খালু। হঠাৎ লোকগুলো ঝাঁপিয়ে পড়ে খালুর উপর। মুহূর্তে টুকরো টুকরো করে ফেলে ছুরি দিয়ে। শুধু ধর আর মাথাটা রেখে বাকি হাত পা আলাদা হয়ে যায়। এক ফোঁটা রক্ত ছিটে এসে লাগে ওর শার্টে। ওখানেই জ্ঞান হারায় ও। জ্ঞান ফেরে পরদিন হসপিটালে। ঘরে ফেরার পর দেখে সব ঠিক আছে, তবে তার শার্টে রক্তের দাগ লাগলো কিভাবে? স্ত্রীর এই প্রশ্নের জবাব সে দিতে পারল না। চাকরি ছেড়ে দিয়ে এখন একটা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। তীব্র কঠিন ওষুধ খেয়ে স্রেফ বেঁচে আছে। 2টি মৃত্যু ঘটনার রাজসাক্ষী হয়ে, তৃতীয় ঘটনাটি ঘটার অপেক্ষায়। পঞ্চম গল্প, যুক্তিহীন ঘটনা। গাড়ি থেকে যখন স্টেশনে নামি রাত তখন ঠিক একটা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। বুঝতে পারলাম উনি স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এখান থেকে রসুলপুর কত দূর। তিনি উত্তর দিলেন এখান থেকে রসুলপুর 6 কিমি রাস্তা। কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোন ভ্যান পাওয়া যাবে না। তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে হবে। কথা শেষ করে তার রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোন মানুষজন নেই। পাশে যাত্রীদের ওয়েটিং রুম, সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপরে চিন্তা করলাম কোন মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা হব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বাজে। চোখে একটু ঘুমের ভাব, তাই চোখ বুজে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোকের আগমন। এসে জিজ্ঞেস করে স্যার কই যাইবেন? রসুলপুর যাব। কিন্তু তুমি কে? আমার নাম মতি, এই এলাকার ভ্যান চালক। ও তাই নাকি? আচ্ছা তুমি কি রসুলপুর যাবে? জামু স্যার চলেন। মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে মতিকে বলি চল। কিন্তু ভ্যান গাড়ির সামনে এসে দেখি আগে থেকে একজন লোক তার উপর বসে আছে। লোকটার সমস্ত শরীর একটা চাদর দিয়ে ঢাকা। চেহারাটা পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি কোন কথা না বলে তার পাশে গিয়ে বসলাম। তারপরে মতি ভ্যান চালাতে লাগলো। কিছু দূর আসার পরে আমরা গিয়ে একটি মাটির রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুপাশে ছিল বিস্তৃত ধানক্ষেত। যত দূর চোখ যায় শুধু পাকা ধানের হাসি। মাঝে মাঝে রাস্তার 2 ধারে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা হয়েছে। আকাশে আজ হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোন জনবসতি নেই, তাই চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খেকশিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই একটু শীত পড়ছে। উত্তরের হিমের হাওয়া মাঝে মাঝে শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। ব্যাগ থেকে তখন জ্যাকেটটা নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে মতি জিজ্ঞেস করে স্যার রসুলপুর আপনার কে আছো? রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি। ও আচ্ছা। মাঝে পথে আসার পরে হঠাৎ করে মতি বলে স্যার আপনারা বসেন, আমি একটু আসি। বুঝতে পারলাম মতি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। তাই কোন কিছু বললাম না। মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায়। তাকে আর দেখা যাচ্ছে না। এদিকে অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। তাই ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে একটু হাঁটাচলা করতে লাগি। একটু পরে খেয়াল করলাম অনেক সময় হয়ে গেছে কিন্তু মতি ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাকতে লাগি কিন্তু কোন উত্তর আসলো না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, অথচ পাশে থাকা লোকটি কোন শব্দ করছে না, শুধু চুপচাপ বসে আছে। আমি তখন ব্যাগ থেকে টর্চলাইটটি নিয়ে ওই দিকে গেলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরো সামনের দিকে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি মতির লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে। আর তার রক্ত গড়িয়ে গড়িয়ে খালের জলে মিশে যাচ্ছে। ঠিক এমন সময় লক্ষ্য করলাম খালের ওই পাশের ধানক্ষেতের ভেতর থেকে কিছু একটার শব্দ হচ্ছে। এক সময় সেই শব্দের তীব্রতা বাড়তে লাগলো।
বুঝতে পারলাম ধান ক্ষেতের ভিতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি। কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেয়া সে লোকটা নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে আসছে। কুকুরগুলোকে দেখে ভয়ে আমি দ্রুত ভ্যানের উপর উঠে গেলাম। কুকুরগুলো ভ্যান গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে। তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওই দিকে নিচের জমি থেকে কিছু একটা রাস্তার উপরে উঠেছে। হাতে থাকা টর্চলাইটটি তখন ওই দিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ। চোখ যেন জল জল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। বৃদ্ধ লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূরে আসার পরে খেয়াল করলাম সামনে কেউ একজন হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি উনি আমার পাশে বসা সেই লোকটি। লোকটিকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। তাকে বলি, ভাই আপনি হেঁটে চলে আসলেন, ওই দিকে কে যেন মতিকে খুন করে ফেলে গেছে। লোকটি তখন বলে, কি কন ভাই? এই প্রথম লোকটির গলার আওয়াজ আমি শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি কেমন জানি অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে তাই একটু খটকা লাগলো। লোকটিকে তখন বলি, ভাই অনেকক্ষণ আমরা একসাথে আছি কিন্তু এখন পর্যন্ত আপনার চেহারাটা দেখিনি। আপনি মুখের চাদরটা একটু সরাবেন। আমার কথা শেষ হওয়ার পরে লোকটা তার মুখ থেকে চাদরটা সরালেন। চেহারা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এত দেখি মতি, কিন্তু মৃত মানুষ জিন্দা হলো কিভাবে? ভয়ে তখন আমার মুখ থেকে আর কোন শব্দ বের হচ্ছিল না। এক সময় মনে হচ্ছে শরীরটা কেমন ফুরবল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছু মনে নাই। হুঁশ আসার পরে দেখি আমি বিছানায় শোয়া আর আমার বন্ধু ও তার পরিবার আমার চারপাশে বসে আছে। আর কেউ একজন আমার মাথায় পানি ঢালছে। একটু পরে সুস্থ হয়ে সব ঘটনা তাদের খুলে বলি। ঘটনা শুনে তারা সবাই অবাক, কারণ মতি ড্রাইভার 1 বছর আগেই মারা গেছে। আর কেন যেন তাকে ওই রাস্তার পাশে খুন করে ফেলে গেছিল। ষষ্ঠ গল্প, ভবানীপুরের জমিদার। এটি একটি সত্যি ঘটনা। আমার দাদার বাবা ছিলেন কলকাতার ভবানীপুরের জমিদার। কিন্তু হিন্দু মুসলিম মারামারি সময় আমার এক চাচা চিকেন পক্সে মারা যান। তখন আমার দাদারা অনেক চেষ্টা করেও তাকে কবর দিতে পারছিলেন না, কারণ তারা বলছিল এইটা হিন্দুস্থান, তাই লাশ পুড়াতে হবে। আমার দাদি এইসব সহ্য করতে না পেরে সব জমিদারি ছেড়ে শুধু পার্ক স্ট্রিটের একটি 3 তলা বাসার সাথে বদল করে ঢাকার নবাবপুরে একটি বাড়ির ব্যবস্থা করেন। প্লেন ভাড়া করে তার নিকট আত্মীয় স্বজনদের নিয়ে ঢাকায় চলে আসলেন এবং এইখানে এসে আমার চাচার কবর দিলেন। কিন্তু নবাবপুরের সেই বাড়িটি ছিল একটা হিন্দু বাড়ি আর সেই বাড়ির পিছনে একটা কুয়া ছিল, যার মধ্যে অনেক লাশ রাখা ছিল। দাদারা এসে এইসব পরিষ্কার করেন আর বাড়িভর্তি হিন্দুদের যেসব মূর্তি ছিল সেই সব মূর্তি সরিয়ে ফেলেন। কিন্তু ওই বাসায় যে সমস্যা ছিল তা কেউ বুঝতে পারেনি। প্রতিদিনই ওইখানে কিছু না কিছু ঘটত। যেমন রাতে, এমনকি মাঝে মাঝে ভর দুপুরে লোহার বল দিয়ে কেউ খেলত। কেউ অসুস্থ হলে বাসার চারিদিকে খালি পচা গলা মাংস দেখতে পেত। কিন্তু সব চাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমি সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। একদিন সন্ধ্যা বেলা আমার বড় চাচা, আবু আর আমার 2 ফুপি পড়ছিলেন। দাদি তাদেরকে পড়তে দিয়ে তার ভাইয়ের বাসা, যেটা ওই বিল্ডিংয়েরই দোতলায় ছিল, সেইখানে ঘুরতে গেল। আর আবুদের বলল পরে শেষ করে রাখতে। দাদি চলে যাওয়ার একটু পরেই আবুরা হঠাৎ দেখল দাদি দরজার কাছে হাঁটু গেড়ে বসে আছে আর আবুদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। এইটা দেখে আমার বড় চাচা সহ সবাই খুব ভয় পেয়ে গেল। আমার চাচা বারবার বলতে লাগলো, মা তুমি এমন করছো কেন? আমরা কিন্তু খুব ভয় পাচ্ছি। প্লিজ মা বলো তুমি এমন কেন করছো? কিন্তু দাদু কোন কথার উত্তর না দিয়ে হাঁটুর উপর ভর করে আস্তে আস্তে আবুদের দিকে আগাতে লাগলো। আবুরা বারবার মানা করা সত্ত্বেও সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আবুদের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ভয় যেন সবার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। যখন জিনিসটা বিছানার একদম কাছে চলে আসলো তখন ভয় বাঁচার শেষ চেষ্টা হিসাবে তারা শেষবার একটা চিৎকার দেওয়ার চেষ্টা করলো এবং হঠাৎ তারা দেখতে পারল দরজায় দাদি দাঁড়িয়ে আছে আর বিছানার কাছে জিনিসটা আর নাই। তখন আমার বড় চাচা দাদিকে জিজ্ঞাসা করলো যে সে কেন এমন করে তাদের ভয় দেখাচ্ছিল। তখন সে বলল, এমনি, এইটা দেখার জন্য যে তোমরা ঠিক মতো পড়ছো কিনা।
পরবর্তীতে আবুবুড়া বড় হওয়ার পরে আমার দাদি স্বীকার করেছিল যে এইটা আসলে সে ছিল না, কিন্তু আবুবুড়া ছোট ছিল তাই সে তাদের ভয় দেখাতে চায়নি বলে তখন মিথ্যা বলেছিল। পরবর্তীতেও অনেক ঘটনা ঘটে সেই বাড়িতে, যার কোনো উত্তর পাওয়া যায়নি কোনোদিন। সপ্তম গল্প, রহস্যময়ী যুবতী। কটু বড় হলেও সবাই পড়ুন, কেউ মিস করবেন না। সূর্যটা প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সূর্যের অস্ত যাওয়ার এই দৃশ্যটা প্রতিদিন মুগ্ধ হয়ে দেখে লিন্ডা, আর দেখে সরাইখানার বাইরের উঠানে রাখা রানী তোমানের মূর্তিটাকে। টেক্সাস শহরের অনেকটা বাইরে অবস্থিত ক্রিস আর লিন্ডার অনেক কষ্টে তৈরি করা সরাইখানা লিন্ডাস লজ। লিন্ডার স্বামী ক্রিসের বয়স প্রায় 75 এর কাছাকাছি আর লিন্ডার বয়স 68। কোন ছেলেমেয়ে নেই ওদের। দীর্ঘদিন ধরে এই সরাইখানা চালাচ্ছে ওরা স্বামী স্ত্রী মিলে। সুখাদ্য আর অমায়িক ব্যবহারের জন্য হাইওয়ের যাত্রীরা কিছুটা ঘুরে হলেও ওদের সরাইখানায় আসে খেতে আর বিশ্রাম নিতে। বিয়ের পর থেকেই লিন্ডা বাইরের উঠানে রানী তোমানের মূর্তিটাকে দেখে আসছে। প্রায় 7 ফুট উঁচু রানী তোমানের মূর্তি সগর্বে দাঁড়িয়ে আছে, হাতে এক ভয়ঙ্কর দর্শন ছোরা নিয়ে। মাথায় ময়ূরের পালকের তৈরি মুকুট, কানে বেশ বড় ঝিনুকের তৈরি দুল, পায়ের কাছে জিভ বের করে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দর্শন এক জংলি কুকুর। যেন এক্ষুনি অদৃশ্য কোন শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে ওটা। বিয়ের পর প্রথম মূর্তিটাকে দেখে বেশ ভয় পেত লিন্ডা, কিন্তু এখন আর পায় না। ক্রিসের কাছে রানী তোমানের মূর্তিটার ইতিহাস শুনেছে লিন্ডা। ক্রিসের দাদার দাদা, রেমন্ড, অনেক আগে জঙ্গলে ঘেরা রেড ইন্ডিয়ানদের একটা গ্রামে গিয়েছিলেন শিকার করতে। সৌভাগ্যক্রমে রেড ইন্ডিয়ান সর্দারের একমাত্র মেয়েকে তিনি উদ্ধার করেন এক বন্য শূকরের কবল থেকে। কৃতজ্ঞতা স্বরূপ সর্দার রেমন্ডকে রানী তোমানের এই মূর্তিটা উপহার হিসেবে দেয়। রানী তোমান রেড ইন্ডিয়ানদের অনেক পুরনো এক দেবী। ইন্ডিয়ানদের বিশ্বাস, যুগে যুগে তাদের উপর যত বিপদ এসেছে তার মোকাবেলা করে তাদেরকে নিরাপত্তা দেয় রানী তোমান। তোমানকে তাই তারা ডাকে নিরাপত্তার দেবী বলে। রেড ইন্ডিয়ান সর্দার রেমন্ডকে একটা কথা বলে দিয়েছিল, কখনো অসম্মান করো না দেবীর, দেখো বিপদে ঠিক তিনি তোমার পাশে এসে দাঁড়াবেন। সেই থেকে আজ পর্যন্ত রেমন্ডের বংশধররা দেবী তোমানের মূর্তিটা সযত্নে সংরক্ষণ করে আসছে। লিন্ডা জানে ব্যাপারটা কুসংস্কার ছাড়া আর কিছুই না, কিন্তু কিছু বলেনি ক্রিসকে। থাক না, যে যার বিশ্বাস নিয়ে। রাত প্রায় 12টা, এখন আর কাস্টমার আসবে না বললেই চলে। লিন্ডা রান্নাঘরের সিনকে এঁটো বাসন মাজছে। ক্রিস ক্যাশের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। হঠাৎ দরজা খুলে 3 জন মুখোশ পরা লোক হুড়োমুড় করে ভিতরে এসে ঢুকল। একজন দৌড় দিয়ে রান্নাঘরে ঢুকে পড়ল, তারপর লিন্ডার মুখ চেপে ধরে টানতে টানতে নিয়ে আসল। অন্য একজন ক্রিসের মাথা বরাবর একটা শটগান চেপে ধরল। তারপর ফিসফিস করে ক্রিসের কানে কানে বলল, জলদি, ক্যাশে যা আছে চটপট বের করো, বেশি সময় নেই, না হলে বুড়িটার বুক ঝাঁঝরা করে ফেলব। ততক্ষণে লিন্ডাকে যে ধরেছিল তার হাতে বের হয়ে আসলো একটা ছোট পিস্তল। লিন্ডার মাথার উপর পিস্তলটা ধরে কুৎসিত দাঁত বের করে হাসতে লাগলো সে। শটগানধারী তৃতীয়জনকে উদ্দেশ্য করে বলল, পল, সামনে রাখা সিন্দুকটার তালা ভেঙে ফেলো, তাড়াতাড়ি। ছটফট করে উঠল ক্রিস। ওই সিন্দুকে তাদের সারা জীবনের সঞ্চয় রাখা আছে। শটগানধারীকে অনুরোধ করল, বারবার মিনতি করল, কিন্তু কোন কাজ হলো না। বরং শটগানের বাটের এক বাড়ি খেয়ে ক্যাশের উপর ছিটকে পড়ল সে। সিন্দুকটা খোলার অনেক চেষ্টা করল পল, কিন্তু পারল না। শটগানধারীর দিকে ফিরে বলল, জ্যাক, কাজ হচ্ছে না, বুড়োটার কাছে আনলক কোড জিজ্ঞেস করো। জ্যাক ক্রিসের কলার চেপে টেনে তুলল। কোড বল, বুড়ো, না হলে বুড়ি খতম। ক্রিস কিছু বলল না, শুধু নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে লাগল। জ্যাক ক্রিসের গালে জোরে একটা চড় মারল। আবার ছিটকে পড়ল ক্রিস। তারপর লিন্ডাকে যে ধরেছিল তার উদ্দেশ্যে বলল, কেভিন, বুড়িটার মাথায় 2 রাউন্ড গুলি ঢুকিয়ে দে। না, চিৎকার করে উঠল ক্রিস, আমি বলছি। সিন্দুকের কোড হলো 2397। শেষ করতে পারল না ক্রিস, তার আগেই কোথা থেকে যেন এক বিশাল জংলি কুকুর এসে ঝাঁপিয়ে পড়ল পলের গায়ের উপর। চিৎকার করারও সময় পেল না পল, তার আগেই তার টুটি চেপে ধরল কুকুরটা। একটানে ছিঁড়ে ফেলল পলের কণ্ঠনালী। মেঝেতে পড়ে কয়েক সেকেন্ড ছটফট করল পল, তারপর একেবারে নিথর হয়ে পড়ে থাকল। চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠল জ্যাক। শটগানটা ক্রিসের মাথার উপর ধরল আবার, কিন্তু গুলি করতে পারল না। তার আগেই ক্যাশ টেবিলের উপর মুখ থুবড়ে পড়ল সে। ক্রিস অবাক হয়ে দেখল, জ্যাকের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কেউ যেন অত্যন্ত নিপুণভাবে,
ধীরে সুস্থে জ্যাকের গলার এক পাশ থেকে অন্য পাশে ধারালো একটা ছুরির ফলা বুলিয়ে দিয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল লিন্ডা। দ্রুত ঘুরে দাঁড়ালো ক্রিস, কিন্তু পিছনে কেউ নেই। তাহলে কে হত্যা করল শটগানধারীকে? ততক্ষণে লিন্ডাকে ছেড়ে দিয়েছে কেভিন। কে? চিৎকার করে উঠল সে। ঘরের চারদিকে কয়েক রাউন্ড গুলি করল। বোঝাই যাচ্ছে ভয় পেয়েছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, দরদর করে ঘামছে। পিস্তল ধরা হাতটা খুব জোরে কাঁপছে তার। আস্তে আস্তে পিছু হটতে লাগলো কেভিন। উদ্দেশ্য পরিষ্কার, কোনোভাবে দরজা পর্যন্ত যেতে পারলেই কোন একদিকে ছুট লাগাবে। হঠাৎ কেভিনের পিছে এসে দাঁড়ালো এক রেড ইন্ডিয়ান যুবতী। অবাক হয়ে তার দিকে তাকালো ক্রিস। খুব চেনা মনে হলো যুবতীর মুখখানা, কিন্তু কোনোভাবেই মনে করতে পারল না মেয়েটাকে। হঠাৎ একটা ভয়ঙ্কর দর্শন ছুরি উঠে আসলো যুবতীর হাতে। বাম হাত দিয়ে পেঁচিয়ে ধরল কেভিনকে। মরণ ভয়ে চিৎকার করে উঠল কেভিন। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু যুবতীর হাত যেন শক্ত পাথরে গড়া। একটুও নড়ল না তার হাত। ডান হাতে ধরা ছোরাটা কেভিনের গলার বাম দিকে চেপে ধরল। তারপর খুব ধীরে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে আনলো ছোরাটা। ফিনকি দিয়ে টকটকে লাল রক্ত বের হয়ে আসলো কেভিনের গলা দিয়ে। চোখ দুটো বড় বড় হয়ে গেল কেভিনের। আস্তে মাটিতে লুটিয়ে পড়ল কেভিন। রক্তে ভেসে যেতে থাকলো সরাইখানার মেঝে। বীভৎস এ দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল লিন্ডা। ক্রিস যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। মেয়েটা ক্রিসের দিকে চেয়ে সামান্য মাথা ঝোঁকালো। তারপর একে একে তিনটা লাশ নিয়ে টানতে টানতে দরজা দিয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় হালকা একটা শীষ দিল। লাফ দিয়ে কুকুরটা উঠে দাঁড়ালো, তারপর পিছু নিল রহস্যময়ী রেড ইন্ডিয়ান যুবতীর। নিজেকে সামলে নিতে কিছুটা সময় নিল ক্রিস। তারপর ছুটে গিয়ে জড়িয়ে ধরল লিন্ডাকে। কে? কে ওটা? ভীত গলায় প্রশ্ন করল লিন্ডা। আমি জানি না। তবে? অনিশ্চিত গলায় বলল ক্রিস। তবে কি? বলো। না কিছু না। একইভাবে অনিশ্চিত গলায় বলল ক্রিস। সেরাতে আর ঘুম হলো না ক্রিস আর লিন্ডার। সরাইখানার চারদিকে রক্তে মাখামাখি। পরিষ্কার করতে করতে ভোর হয়ে গেল। পূর্ব আকাশে তখন কেবল হালকা লালচে আভা ফুটে উঠেছে। এক কাপ কফি হাতে ক্রিস সরাইখানার বাইরে বের হয়ে আসল। নরম ঠান্ডা এক ঝলক বাতাস বয়ে গেল ক্রিসের উপর দিয়ে। রানী তোমানের মূর্তি তার জায়গায় নীরবে দাঁড়িয়ে আছে। কিন্তু কি যেন একটা অসামঞ্জস্যতা চোখে পড়ল ক্রিসের। মূর্তিটার দিকে এগিয়ে গেল সে। হ্যাঁ, এবার বুঝতে পারল ক্রিস। কুকুরটা রানীর বাম দিকে ছিল আগে, এখন কিভাবে যেন ডান দিকে চলে এসেছে। আর আর রানীর ছুরিটার কিছু অংশ লালচে হয়ে আছে। রক্ত। রাতে তাদেরকে সাহায্যকারী রেড ইন্ডিয়ান যুবতীর কথা মনে পড়ে গেল ক্রিসের। এখন বুঝতে পারল কেন এত চেনা চেনা লাগছিল মেয়েটাকে। অষ্টম গল্প, ভয়। মাগরিবের আজান হচ্ছে। এখনো টিফিন ক্যারিয়ারে খাবার দেওয়া হয়নি। জায়গির মালকিন হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। হাওরের সব রাখাল একে একে ছোট্ট আজমপুর গ্রামটা রেখে চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। আজ কেন যেন অন্ধকারটা একটু আগেই নেমে এসেছে ঘন কালো হয়ে। বারান্দায় বসে আছে আনাস। অপায় কখন জায়গির মালকিন টিফিন ক্যারিয়ারে খাবার দিবেন। খাবার নিয়েও যেতে হবে মাদ্রাসায়। নামাজটাও পড়া হচ্ছে না এখনো। মসজিদটাও প্রায় আধা মাইল। এখন নামাজ পড়তে গেলে যাওয়ার পথে একটা লোকও পাওয়া যাবে না। আর এই পথে একা যাওয়ার কথা ভাবতেই পারে না আনাস। অপরদিকে মাদ্রাসায় আছে মাগরিবের পর রুমে ফেরার জন্য হলো সুপারের জেরা। আনাস আরিক অর্থেই এখন ভয়ে সিটিয়ে যাচ্ছে। একে তো রাত প্রায় নেমে এসেছে। পথে গোরস্থান, ঈদগাহ পাড়ি দিয়ে একা মাদ্রাসায় ফেরা কোনতেই তার একার পেয়ে সম্ভব নয়। সে বুঝতে পারে না এই বাড়ির লোকগুলো কেন প্রতিদিনই সন্ধ্যায় খাবার দিতে দেরি করে, অথচ তারা নিজেরাও সন্ধ্যার পর এই পথে একা যেতে পারে না। কিন্তু সে কিছুই বলতে পারে না। তার ভাবনা একটাই, দুটো ভাত পাওয়া যায়, খাবারটাও ভালো। বোর্ডিংয়ের তুলনায় তো শাহী খাবার। আবার হলো সুপারের বিষয়টাও খুবই বিরক্তিকর। খাবার দেওয়াটা যেহেতু আনাসের এখতিয়ার না, সুতরাং একটু দেরি হতেই পারে। কিন্তু তিনি এই নিয়ে কত রকমের বাজে কথা যে বলবেন। এত খাওন করস তো পড়তে আইসস কিলা, খালি খাইলে ওইব, পোড়াটা আগে খাওনটা পরে করলেও চলবে। এই সব খানা লজিং বুঝি না। মাগরিবের আগে মাদ্রাসায় ঢুকতে না পারলে শাস্তি পাইতে হবে। এই উভয় সংকট নিয়ে যখন আনাস ভাবনার ভয় নগরে, ঠিক তখনই জায়গির বাড়ির মুরব্বি এসে বললেন, কি গো পলাশের মা, মুন্সি বেড়ার খাওন দেও নাই? আনাসকে অবাক করে দিয়ে পলাশের মা বললেন, এই কি মুন্সি গো বাবা, নমায় যাইতাছে? হ্যাঁ, এখনো বইসা রইছে। এই মুরব্বি আনাসের ভরসা সব সময়। এইবার সাহস নিয়ে আনাসের ভয় আর উভয় সংকটের কথা মুরব্বরই কাছে বলে। তিনি বলেন, যাও, কাইল থিকা আর দেরি হবে না।
মুরব্বি তাকে একটু বুঝিয়ে বলায় পলাশের মা বলেন, আয় হায় কয় কিতা, মুন্সি মানুষ কত সুরাকেরাত জানে, হেরাও নাকি ডরায়। থাওক থাওক কাইল আর দেরি হইত না। আনাস টিফিন ক্যারিয়ার নিয়ে রাস্তায় নামে। ঘুটঘুটে অন্ধকার, চারপাশে শুনশান নীরবতা, সব রাখাল হাওর ছেড়ে চলে গেছে। আর কাউকেই দেখা যাচ্ছে না আশপাশে। আকাশে আবার কালো মেঘের আনাগোনা, হিম শীতল বাতাসে শরীর ঠান্ডা হয়ে আসছে। এর সাথে জগটি হলো আবার ভয়। আনাস এখন একটা শবকুল হারানো নাবিক যেন, কোন সিদ্ধান্তই নিতে পারছে না। সে কি আবার জায়গির বাড়ি গিয়ে বলবে তাকে একটু এগিয়ে দিতে, নাকি দুয়া দরুদ পরে একা একাই চলে যাবে, নাকি আর একটু করবে দেরি করে ফেরা কোন রাখালের জন্য। এই সব 7-5 ভাবতে ভাবতে রাত ভালো করেই জেকে বসেছে আজমপুর গ্রামের ওপর। আবার ভাবছে এই গ্রামটা মূল গ্রামগুলো থেকে এত দূরে হাওরের পারে কে বানাইছে। এখন তার সব রাগ গিয়ে পড়ল সেই লোকের উপর। বানাইছে তো বানাইছেই, আমার জায়গিরটাই এই গ্রামে কেন দিতে হবে। তার সব রাগ অভিমান এখন মাদ্রাসার বড় হুজুর আর তার বাবার দিকে যেতে লাগলো। বড় হুজুর কেন এই দূর আজমপুর তার জন্য পছন্দ করল, আর বাবা বোর্ডিংয়ে রাইখা খাওয়ায় না কেন। এইবার তার সব ভাবনার শেষ হয়ে এল। ভাবতে ভাবতেই আনাস বেশ খানিকটা পথ হেঁটে এসেছে। এখন আর ফিরে যাওয়ার কোন মানে হয় না। আর ফিরলেই লাভ কি, শুনতে হবে কিছু হাসাহাসি। সব শেষে বলবে থাক, আজ যাওয়ার দরকার নেই, থাক, সকালে যাইবানে। সুতরাং নিজের জানা কয়েকটা দুয়া দুরুদ পরেই নিজের সাহসের উপর ভর করে হাঁটা দেয় আনাস। এইবার আরেক উপদ্রব শুরু হয়। আকাশে থেমে থেমে বজ্রপাত, ঠান্ডা বাতাস, কবর খনার ভয়, ঈদগাহে জমু পাগলা ডাক। এই পাগলা কিছুই করে না, তবুও তাকে আনাসের ভয়। বলা যায় জমু তাকে আদরি করে বেশি, যা সে আর কাউকে করে না। হাঁটছে হাঁটছে তো হাঁটছেই আনাস, কিন্তু পথ যেন শেষ হতেই চায় না। বিপদের সময় একটা আরেকটা বিড়ম্বনা। কথায় আছে বিপদের রাত শেষ হতে চায় না। মানুষের ভয়ের সময়টাতে নাকি দুনিয়ার সব ভয়ের কথা, ভয়ের ঘটনা, বিপদের আশঙ্কা মনে এসে ভিড় করে। আনারসেও হয়েছে সেই অবস্থা। বেশ কদিন যাবৎ এলাকায় একটা গুজবের ডালপালা মেলে এখন ভয়াবহ আকার ধারণ করেছে। আনাস এটাকে গুজবই মনে করে এসছে, কিন্তু এখন কে যেন তার কানে ফিসফিস করে বলছে, আনাস সাবধানে যা, সড়কের দুই পাশেই উজাউরির গাছ। উজাউরির গাছে আছে ভয়ঙ্কর এক পোকা, যদি কামড় দেয় 2.5 ঘন্টার মধ্যে মরণ নিশ্চিত। এই কথা সে আগো অনেক শুনেছে রাজি গ্রামের 2 জন মারা গেছে, মদনে বহু মানুষ মারা গেছে। তবে সে কখনোই মনে করেনি খবরটা সত্য, কারণ এই জাওয়ারেও অনেক উজাউরির গাছ আছে। কিন্তু এখনো এখানে কেউই তো এমন পোকার কোন হদিসই পায়নি, তাই এটা তার মাঝে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। এখন সেই ভয়ও তার মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করছে। থেকে থেকে পথের 2 পাশে তাকাচ্ছে, এই বুঝি সেই পোকাটা তার বাহুতে এসে বসেছে। অজান্তেই হাত ছেড়ে পোকাট ফেলে দিতে চড়ছে, পরনেই আবার স্বাভাবিক হওয়ার জন্য। নিজের বোকামিতে নিজেই হেসে উঠছে, তবে নিজের হাসি নিজেকেই ভরসা দিচ্ছে না। আবার দুয়া দুরুদ পরে নতুন করে পথ হেঁটে যাচ্ছে আনাস। পথটা এখনো শেষ হচ্ছে না। আনাসের কাছে মনে হচ্ছে সে প্রায় 1 ঘন্টা ধরে পথ হাঁটছে, অথচ আধা ঘন্টার পথ এখনো শেষ হচ্ছে না। নিজের সাথে নিজেই কথা বলছে, আমি কি কানাওয়ালার পাল্লায় পড়ছি? না, আমি তো দোয়া পড়ছি কানাওয়ালা আমাকে ধরতে পারবে না। কানাওয়ালা না ধরলে এখনো কেন মাদ্রাসায় যেতে পারছি না? নাকি আমি পথ ভুল করেছি? না, তাও সম্ভব না, পথ তো একটাই। তাইলে আমি এখন কোথায়? কল্পনায় শুনতে পায় কে যেন তাকে বলছে, আরে আনাস, তুই পথ হারাসনি, কানাওয়ালাও ধরেনি তোরে, তুই ঠিক পথেই আছিস। আর একটু, মাত্র তো 5 মিনিট হলো, এখনই ভয় পাওয়ার কি হয়েছে? যা হেঁটে যা, এই তো গোরস্থানটা, এটা পার হলে আর কোন ভয় নেই। মাত্র 5 মিনিট? না, আমার মনে হয় কোথাও কোন সমস্যা হচ্ছে। তাইলে আমি কি অবচেতন জগতে চলে যাচ্ছি? ক্রমশ ভয়টা আরও বেড়ে যায় আনাসের। চারপাশে আবার ভালো করে দেখে নিতে চায়, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখা যায় না। কয়েকটা জোনাকি আর ঝিঝিদের ডাক ছাড়া নিথর এই চারপাশ। এইবার আর বাদ দিতে পারে না আনাস তার অনুভূতিকে। অজান্তেই চোখের পানি নামতে থাকে। এক সময় চিৎকার করে কাঁদতে চায়। আশ্চর্য, সে চিৎকার দিতে পারছে না। কে যেন তার গলা ধরে আছে। পরনেই শুনতে পায় কে যেন খুব মিহিন সুরে বলছে, চিৎকার করবি না, বেশি কিছু না, আমরা তোরে একটু দেখব, তারপর আমার মাদ্রাসায় গিয়া দিয়া আসমু। মেলাদিন কোন জেতা মানুষ দেহি না, মাইনসে আমগরে ভয় পায়, একা একা এই পথে যায় না, তাই মানুষ দেখবার পারি না। আজকা তোরে পাইছি, বড় হুজুরের কাছে একটা খবরও আছে, তুই একটু খাড়া। আনাস কিছু একটা বলতে যাবে, এমন সে নিজেকে শাসন করে, আরে সব মনের কল্পনা।
আনাস, তুই এখন অনেক বড় হয়েছিস, এইটে পড়িস, এইটুকুতেই ভয় পাওয়া শুরু করলি। আবার নিজেকে ধাতস্থ করতে মাথাটাকে ডানে বামে মুছড় দেয়, চারপাশটা ভালো করে দেখে নেয়। সে দেখতে পায় কবর কানার মাঝামাঝি চলে এসেছে। এইবার নিজের ভয়টাকে তাড়াতে একটা দৌড় দেয় আনাস। ভাবে এই তো একটু, তারপর আর কোন সমস্যা নেই। আনাস দৌড়াতে থাকে দৌড়াতেই থাকে। অবাক হয়ে করে সে যেখান থেকে দৌড় শুরু করেছিল সেই জায়গাটা থেকে একটু এগিয়ে যেতে পারছে না। মনে হয় হাজারো রশি দিয়ে তার হাত পা বাঁধা, শত চেষ্টা করেও সামনে যেতে পারছে না। এবার তার মনে তীব্র ভয়ে এসে হানা দেয়। আনাস দেখতে পায় লাখে লাখে কঙ্কাল তার দিকে ছুটে আসছে। সব কঙ্কালের একটাই কথা, তোরা জীবিত মানুষ আমাদের ভয় পাস কেন? আমাদের কি কোন মতা আছে? আজকে শপথ করতে হবে আর কোন দিন মৃত মানুষকে ভয় পাবি না। যদি ভয় পাস তাইলে আজকে তোর একদিন আমগোর একদিন। আনাস প্রাণপণে চেষ্টা করছে দৌড়ে পালাতে, অথবা একটা চিৎকার দিতে। অদূরেই আনাস দেখতে পাচ্ছে তার খোঁজে কয়েকজন ছাত্র হারিকেন নিয়ে আসছে। আনাস তাদের ডাকতে চাচ্ছে, কিন্তু সে কোন কথা বলতে পারছে না। চারপাশ থেকে কঙ্কালগুলো তাকে ঘিরে ধরেছে। এইবার আনাস শেষ চেষ্টা হিসেবে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। দেখতে পায় ওরা একটু সরে যাচ্ছে। আনাস তার খোঁজে আসা বন্ধুদের আর দেখতে পায় না। এখন সে ভাবছে এটাও মনে হয় তার মনের ভুল। আজ পুরো সন্ধ্যাটাই তার নানা ভুল ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে। পরনেই সে শুনতে পায় তার লজিং বাড়ির মুরব্বির গলা, শুনতে পায় তার বন্ধুদের গলা, কিন্তু সে ভেবে পায় না তারা তাকে কেন দেখতে পাচ্ছে না। সুতরাং এটাও তার মনের দুর্মতি। এমনটা ভেবে দেখে সে আসলে রাস্তায় নেই, আছে ঈদগাহে। আবার চিৎকার করতে চায়, না, কঙ্কালদের ভয়ানক চিৎকার আর অট্টহাসিতে তার চিৎকার শূন্যে মিলিয়ে যায়। এবার আনাস আর কোন আশা দেখতে পায় না। শেষ চেষ্টা হিসেবে দুই হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যেতে থাকে। দেখতে পায় সেই সব কঙ্কালের জঞ্জাল কিছুটা সরে যাচ্ছে। তবে একদিকে সে যায়, অপর দিক থেকে অন্যরা আসে তাকে আক্রমণ করতে। আনাসের আক্রমণাত্মক ভঙ্গি দেখে সব অশরীরীরাও আক্রমণাত্মক হয়ে ওঠে। এবার আর কোন পথ না দেখে আনাসের নিজেকে নিয়তির উপর ছেড়ে দিতে ইচ্ছে হয়। এমন সময় দেখতে পায় জমু পাগলা কোত্থেকে যেন খুবই খোশ মেজাজে সে উপস্থিত হয়। বলতে থাকে, আয় হায়, আমার জন্য এক খোয়ানকে আনছে রে। আনাস দেখে জমু ধরে ধরে এই সব কঙ্কাল খাওয়া শুরু করছে। জমুকে দেখার পর আনাসের একটু সাহস আসছিল, সেটাও এখন আর নেই। আনাস প্রাণপণে একটা চিৎকার দেয়। এরপর শুধু শুনতে পায় জমু বলতেছে, এইহান ক্যাডারে। আনাস শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। চোখটাও খোলার সাহস সে আর পাচ্ছে না। সে দেখছে তার খোঁজে আসা সবাই তাকে ধরাধরি করে মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছে। পরদিন ফজরের নামাজের পর জানা গেল রাত ৮টার দিকে আনাসকে বেহুশ অবস্থায় কবরখানার পাশের রাস্তা থেকে বোর্ডিং সুপার আর আনাসের কয়েকজন বন্ধু উদ্ধার করে আনে। তারা আর আসতে দেরি হওয়ার খোঁজ করতে গিয়ে আনাসকে বেহুশ অবস্থায় পেয়েছিল। আর জমু পাগলা আজ ৪ দিন যাবৎ ডায়রিয়া হয়ে হাসপাতালে মরণপন্ন অবস্থায়। বড় হুজুরের কাছে আনাস ও তার বন্ধুরা পুরো ঘটনার বিবরণ জানায়। আমরা সবাই অপর আনাসের জায়গা নিয়ে বড় হুজুরের সিদ্ধান্তের। নবম গল্প, সত্য ঘটনা। আজকে আপনাদের সাথে ছোট কিন্তু সত্য একটা ঘটনা শেয়ার করব। আমাদের গ্রামের বাড়ি নড়াইলে। বাস থেকে নেমে ১৫ মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি ১৫ দিনে একবার করে যেতাম বাড়িতে। এখন দেশের বাইরে থাকি তাই যাওয়া হয় না। আপনাদের সাথে যেদিনের কথা শেয়ার করব তখন আমি ইন্টারে পড়তাম, ঢাকা কলেজে। কলেজ হঠাৎ একদিন বিকালের দিকে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে। ভাবলাম বাসায় চলে যাব। মাকে ফোন করে জানালাম, কিন্তু দিন বাসায় রাতে আমাকে আনতে যাবার মতো কেউ ছিল না। তাই মা বললেন আসিস না। আমি তবু জিদ করে গেলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পরিষ্কার, তখন শীতের শুরু, তাই মানুষজন একদমই নেই। রাস্তায় কিছুদূর যাবার পর একটা ডোবা পড়ে, তার পাশেই এক বিশাল তালগাছ। এখানে নাকি অনেকেই খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। এবার অনেকদিন পরে বাসায় যাচ্ছি, তাই আনন্দিত ছিলাম। ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ পানিতে কি যেন ঝাঁপিয়ে পড়ার আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম পানিতে একটা মানব দেহ ভাসছে। সাদা কাপড় পরা, মানে কিভাবে বুঝতেছি না। আসলে সেটা এক মেয়ের দেহ। শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা না। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়েছে। সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলেছি আমার ভূতের ভয় নেই, তবে এসব ব্যাপার এড়িয়ে চলি আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি এই মাত্র পানিতে এটা ফেলার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যে ফেলেছে সে আছে আশেপাশে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে।
অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবতেছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল। দেহটা ডুবলো খাড়া হয়ে। যারা কুচ দিয়ে মাছ শিকার করেছেন তারা বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি। কুচ মারার পর তা যেমন সোজা পানিতে ডুবে যায় তেমন দেহটা ভাসতে ভাসতে হঠাৎ পানির উপর প্রায় দাঁড়িয়ে পড়ল। এরপর আস্তে আস্তে ডুবে গেল। আমার মাথা ঘুরাচ্ছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড়ে বাসার দিকে যেতে লাগলাম। জানি না সেদিন কিভাবে বাসায় পৌঁছেছিলাম। আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করার কিছু নেই, কিন্তু এরপরেও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে, যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে এরা আছে। অবশ্যই আছে। আজকে আপনাদের সাথে ছোট কিন্তু সত্য একটা ঘটনা শেয়ার করব। আমাদের গ্রামের বাড়ি নড়াইলে। বাস থেকে নেমে 15 মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার করে যেতাম বাড়িতে। এখন দেশের বাইরে থাকি তাই যাওয়া হয় না। আপনাদের সাথে যেদিনের কথা শেয়ার করব তখন আমি ইন্টারে পড়তাম, ঢাকা কলেজে। কলেজ হঠাৎ একদিন বিকালের দিকে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে। ভাবলাম বাসায় চলে যাব। মাকে ফোন করে জানালাম, কিন্তু সেদিন বাসায় রাতে আমাকে আনতে যাবার মতো কেউ ছিল না। তাই মা বললেন আসিস না। আমি তবু জিদ করে গেলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পরিষ্কার, তখন শীতের শুরু, তাই মানুষজন একদমই নেই। রাস্তায় কিছুদূর যাবার পর একটা ডোবা পড়ে, তার পাশেই এক বিশাল তালগাছ। এখানে নাকি অনেকেই খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। এবার অনেকদিন পরে বাসায় যাচ্ছি, তাই আনন্দিত ছিলাম। ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ পানিতে কি যেন ঝাঁপিয়ে পড়ার আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম পানিতে একটা মানব দেহ ভাসছে। সাদা কাপড় পরা, মানে কিভাবে বুঝতেছি না। আসলে সেটা এক মেয়ের দেহ। শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা না। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়েছে। সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলেছি আমার ভূতের ভয় নেই, তবে এসব ব্যাপার এড়িয়ে চলি আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি এই মাত্র পানিতে এটা ফেলার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যে ফেলেছে সে আছে আশেপাশে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবতেছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল। দেহটা ডুবলো খাড়া হয়ে। যারা কুচ দিয়ে মাছ শিকার করেছেন তারা বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি। কুচ মারার পর তা যেমন সোজা পানিতে ডুবে যায় তেমন দেহটা ভাসতে ভাসতে হঠাৎ পানির উপর প্রায় দাঁড়িয়ে পড়ল। এরপর আস্তে আস্তে ডুবে গেল। আমার মাথা ঘুরাচ্ছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড়ে বাসার দিকে যেতে লাগলাম। জানি না সেদিন কিভাবে বাসায় পৌঁছেছিলাম। আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করার কিছু নেই, কিন্তু এরপরেও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে, যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে এরা আছে। অবশ্যই আছে। দশম গল্প, রহস্যময় লোক। সালামালাইকুম ভাই, একটু সরবেন, ওই সিটটা আমার। তাকিয়ে দেখি কালো, রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটাকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিয়ে সরে তাকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর তার শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারল এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। অনেকদিন পর নানার বাড়িতে যাচ্ছি। বিভিন্ন সমস্যার কারণে মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি। এবার একটা বড় ধরনের ছুটি পাওয়ার ফলে রওনা দিলাম। বাড়িতে নানা নানি আর দূর সম্পর্কের 2জন মামাতো ভাই ছাড়া কেউ থাকে না। আগে অনেক লোকজন থাকত, আমরাও বিভিন্ন সময় সেখানে চলে যেতাম। সেই সব স্মৃতি মাঝে মাঝে উকি দিয়ে যায়। কত মজাই না করতাম। ভাই কি নানার বাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বসল। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? না, আপনাকে ওই বাড়িতে 2-1বার দেখছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম করিম উদ্দিন ভূঁইয়া না? জি। আপনি আমার নানাকে চেনেন? আগে প্রায় সময় ওই বাড়িতে যেতাম, এখন আর যাওয়া হয় না। মনে মনে ভাবলাম বাড়িতে তখন অনেক লোকই আসতো, সবাইকে তো আর চেনা সম্ভব না। ওদের মধ্যে কেউ একজন হবে আর কি। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম সগীর। আপনার নানাদের পাশের গ্রামে থাকতাম।
থাকতাম মানে, এখন আর থাকেন না? না, বলে লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসল, আপনি কি জিনভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম। না, কিন্তু হঠাৎ এইগুলা জিজ্ঞেস করতেছেন কেন? আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনের বাঁশঝাড়টার কথা শোনেন নাই? না, ওই বাঁশঝাড়ের আবার কি হইল? কিছুটা অবাক হলাম। আছে, ওইটা সম্পর্কে বিরাট এক কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিনভূতে বিশ্বাস করা শুরু করবেন। মনে মনে ভাবলাম, প্রত্যেক গ্রামেই এ ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে। এগুলো বিশ্বাস করার কোন মানে হয় না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা বলি তাহলে, এই কাহিনীটা ঘটছিল আমার নিজের জীবনে। এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো। আমাদের গ্রামের এক বাড়িতে 16 বছর বয়সী একজন যুবতী মেয়ে থাকত। বাড়িতে তার সাথে তার বাবা মা আর ছোট একটা ভাই থাকত। মেয়েটি দেখতে বেশ সুন্দরী ছিল, যার ফলে প্রায় সময় গ্রামের বখাটে ছেলেরা তাকে বিরক্ত করত। একবার অন্য গ্রাম থেকে আসা এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব করে, কিন্তু মেয়েটা তার প্রস্তাব ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলেই বিরক্ত করত। একবার ওই ছেলেটা দলবল নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে ওই বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটাকে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। পরদিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের ঘরবাড়ি ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলে যেতে থাকে। তখন থেকেই গ্রামের লোকজন বলাবলি করতে থাকে ওই বাঁশঝাড়ে নাকি প্রায় সময় একটা মেয়েকে একা বসে কাঁদতে দেখা যায় এবং যুবক ছেলে দেখলেই ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটা খুব একটা বেশি দরকার না হলে ব্যবহার করত না। আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে চলতে নিষেধ করত। কিন্তু আমি এসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না। এগুলোকে গুজব বলেই মনে করতাম। তারপরও ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না। এক রাতের ঘটনা এখনো পুরোপুরি মনে আছে। সেরাতে আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম আপনার নানার বাড়ি থেকে ঘুরে যাই। তখন ওই রাস্তাটা দিয়ে রওনা দিলাম। যদিও ভূতপেতনিতে খুব একটা বিশ্বাস করতাম না, তারপরও ওই দিন একটু ভয় ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথেই একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখেই মনে মনে একটু শান্তি পেলাম, যাক আমি ছাড়াও একটা জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছুই বুঝি নাই, ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলোর লোভেই পিছু পিছু আসছে। আর কুকুরটা সাথে আছে বলে সাহসটাও একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেই নাই। কিছুদূর যাওয়ার পর যখন বাঁশঝাড়টার কাছে আসলাম তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজল। এইবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয় ভয়ও লাগতে শুরু করলো। ওই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি যেতে হবে। লোকটা না থেমে বলে যেতে লাগলো, এই জায়গায় এত রাতে কে হাসাহাসি করতে যাবে? ভাবতেই বুকটা একটু কেঁপে উঠল। পরক্ষণেই দেখি বাঁশঝাড়টার তলায় একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয় পুরোপুরি জমে গেলাম। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়ে ছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম নিজের ভেতর, এবং সম্মোহিতের মতো তার দিকে হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো। আমিও একইভাবে তার পিছু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কতদূর পর্যন্ত গিয়েছি খেয়াল ছিল না। আসলে কোন দিকেই খেয়াল ছিল না। মনে হচ্ছিল আমাকে সম্মোহন করে রাখা হয়েছে। একসময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামল। এরপর আমাকে বাড়ির ভেতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটু একটু করে আগানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল, সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটা আর কুকুরটার মাঝে লড়াই। কুকুরটা মেয়েটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে, মেয়েটাও সমানতালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করলো। লড়াইটা এক সময় খুব ভয়ঙ্কর হয়ে গেলে আমি আর সহ্য করতে পারলাম না। তখন জ্ঞান হারিয়ে সেখানেই শুয়ে পড়লাম। একবার ভাবলাম লোকটা হয়তো বানানো গল্প বলছে,
কিন্তু লোকটার চেহারা দেখে ভাবনাটা বাতিল করে দিতে হলো। তখনও বলে চলছে। এরপর আর কিছুই মনে নেই। পরে সকাল হলে যখন ঘুম ভাঙল, তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে রয়েছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গত রাতের কথা মনে পড়ল। তারপর আস্তে আস্তে সব বুঝতে পারলাম। আমাকে কোন কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লোকটা একমনে বলে যেতে লাগলো। এরপর একটু সুস্থ হওয়ার পর বাড়ির লোকজনের কাছ থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে। আর আমি ভাবছিলাম মাত্র 1 রাত ঘুমিয়েছি। এরপর থেকেই আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। কী ধরনের রহস্যময় আচরণ? এবার সুযোগ পেয়ে লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম। লোকটা কোন জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এ বিষয় নিয়ে আর কিছু বলতে চায় না। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কথা হয়নি। আমি বিষয়টার ব্যাখ্যা কী হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম। কিন্তু চিন্তা করেও কোন ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ব্যাপার ঘটে থাকে, সবকিছুর ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব না। বাসটা যখন পৌঁছালো তখন রাত 10টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় ভয় লাগলো। তখন লোকটাকে বললাম একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। একটু খটকা লাগলেও দুজন মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। একসময় ওনার গল্পের সেই রাস্তার ধারে চলে আসলাম। পাশে লোকটা থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাসটার কাছে আসলাম তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একজন মেয়ে একটা কুপি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কম্পমান শিখাটার কারণে মেয়েটার চেহারাও কেঁপে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণেই পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার বাসটার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। তাড়াতাড়ি করে কোনোমতে পা চালিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। পরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম সবির নামের সেই লোকটিই নাকি মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় সে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এবং সে যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল। এই কথা শোনার পর বর্ষার একটা ডোক গিললাম। সেই দিন কি তাহলে একটা ভূতের সাথে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি? ভাবতেই কেমন একটা শিরশিরে অনুভূতি হলো। অনেক চিন্তা করেও এই ঘটনার কোন ব্যাখ্যা খুঁজে পেলাম না। পৃথিবীতে কতই না রহস্যময় ব্যাপার ঘটে থাকে। এই ভুতুড়ে গল্পগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।